রোজ সকাল ৮টার সময় চারটার খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকি, তর্ক বিতর্ক চলে, আলোচনা চলে, কিন্তু কোন বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করি? যে ঘটনাগুলো ঘটে যায় অত্যন্ত প্রাসঙ্গিক, সাধারণ মানুষের স্বার্থে, সেই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজও সেই রকম একটি ঘটনা, হয়তো ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনাদের কাছে একেবারে পরিষ্কার হচ্ছে যে আজ আমরা কি নিয়ে আলোচনা করছি। মধুকল্পিতা, দেখো, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যে ঘটনাটা শুরু হয়েছে গত 10 তারিখ থেকে ঘটা, এবং সংরক্ষণ বিরোধী আন্দোলন যেভাবে ক্রমাগত অগ্নিগর্ভ হয়ে উঠছে গোটা বাংলাদেশে, তাই নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজনীয়তা আজ রয়েছে। অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় বলা যেতে পারে। 1971 সালে যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে এইরকমভাবে একটি আন্দোলন সংগঠিত হচ্ছে। প্রতিবাদের আগুনে পুড়ছে সেখানকার কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজপথ, এমনকি মেট্রো স্টেশন, গণপরিবহন, আর তার সঙ্গে সঙ্গে রীতিমতন যে অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে সেখানে সৃষ্টি হয়েছে, তাতে কারফিউ জারি করা হয়েছে। প্রত্যেকটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, আর আলোচনাতে আমরা একটু আলোচনার চেষ্টা করব যে গোটা বিষয়টা ঠিক কোন জায়গায় যাচ্ছে। শুধুমাত্র ছাত্রদের মধ্যেই তাকে সীমাবদ্ধ রয়েছে, নাকি এর নেপথ্যে অন্য কোনো ইন্ধন এখানে রয়েছে? আর এটাই সব থেকে বড় প্রশ্ন, যে এত বড় একটা আন্দোলন সংগঠিত হচ্ছে, সেই আন্দোলনের পেছনে কি কারোর হাত ছিল? কেননা এই আন্দোলনের কথা বলতে গিয়ে কারোর হাত রয়েছে কিনা, এই বিষয়গুলো বলতে গিয়ে একটা উদাহরণ অবশ্যই দিতে হয়। যে এই দেশেও আমরা দেখেছিলাম যে একসময় দিল্লিতে সেখানে আন্দোলনে বসেছিলেন আন্দোলনকারীরা, এবং সেক্ষেত্রেও কিন্তু একটা অভিযোগ বারবার উঠে এসেছিল। কি অভিযোগ, কেনই বা তার সঙ্গে বাংলাদেশের সঙ্গে আমরা কথা বলছি, সেই সবকিছু নিয়ে আমরা আলোচনা করে নেব। তনয়া, আমাদের সঙ্গে যারা স্টুডিওতে রয়েছেন এই মুহূর্তে, ঠিক তাই, যারা আমাদের সঙ্গে রয়েছেন একটু পরিচয় পর্বটা সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন নারায়ণ চক্রবর্তী, পদ্মশ্রীপ্রাপ্ত বিজ্ঞানী, আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন আজিজুল বিশ্বাস, অধ্যাপক, আপনাকেও স্বাগত জানাই রিপাবলিক বাংলায়। সবার প্রথম আমি একটুখানি শুরু করি, আজ নারায়ণ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন স্যার, আপনাকে দিয়ে, যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে লাগাতার ঘটছে, শুধুমাত্র কি মনে হয় যে ছাত্র আন্দোলনই এর সঙ্গে যুক্ত রয়েছে, বাইরের কোনো ইন্ধন এখানে নেই? তার কারণ যেভাবে আগুন জ্বলছে, যেভাবে লাগাতার এই আন্দোলনে আঁচ বেড়ে চলেছে, নিঃসন্দেহে পুলিশের গুলি চালানো সেটাকে সমর্থন করা যায় না, সেটা আমাদের রাজ্য হোক অথবা পড়শি রাজ্য হোক অথবা অন্য দেশ হোক। কিন্তু যে ঘটনা ঘটছে তার পেছনে অন্য কোনো ইন্ধন বা বিদেশি কোনো শক্তি নেই বলে আপনার মনে হয়? দেখো, আমি প্রথমেই তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে সাম্প্রতিকতম যে ভাষণ মানে আমাদের মিডিয়াতে এসছে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনার, তিনি কিন্তু পরিষ্কারভাবে দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে এর পেছনে বিদেশি এবং বাংলাদেশের স্থায়িত্ব বিরোধী কিছু মানুষ, যাদের হচ্ছে এখন পূর্বতন রাজাকার, যারা পাকিস্তানের সমর্থনকারী এবং বাংলাদেশ গঠনের চরম বিরোধিতা করেছিল এবং ধর্মীয় অত্যাচারে পুরোধা ছিল, সেই তাদের বংশধরেরাই এখন যারা লাগাতার ভারত বিদ্বেষী এবং ধর্মীয় বিভেদ ছড়াতে চায় বাংলাদেশে, তারা ছড়াচ্ছে, তারাই এর পেছনে আছে। দ্বিতীয় আরেকটা কথা উনি বলেছেন যে ওখানকার রিজার্ভেশন, এই সংরক্ষণটা কিন্তু ভারতের যে জাতের সংরক্ষণ তার সঙ্গে বা ধর্মীয় কিছু আছে, সেই সব সংরক্ষণের সঙ্গে গুড়িয়ে ফেললে চলবে না। ওখানে সংরক্ষণটা হয়েছে যখন মুক্তিযোদ্ধায় তাদের যে ত্যাগ স্বীকারের পরে অবদান ছিল তাদের যে বংশধররা, এখন ভেবে দেখো দেখি, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয় এবং মুক্তিযোদ্ধাদের তখন যা বয়স, তাদের বংশধরদের কিন্তু এখন ডিরেক্ট যারা বংশধর, মানে ছেলে মেয়ে ইত্যাদি, তাদের কিন্তু আর চাকরিতে বাংলাদেশে থাকার মতো বয়স নেই, আমরা ধরে নিচ্ছি। এবং উনিও সে কথা বলেছেন, এবং বলেছেন যে এই রিজার্ভেশনটা যে আছে, সেই রিজার্ভেশনের বেশিরভাগটাই কিন্তু ফাঁকা থাকে। আর রিজার্ভেশন কিছু মহিলাদের জন্য সেখানে আছে, কিছু ওই আপাহিজ মানে ওই ফিজিক্যালি চ্যালেঞ্জ লোকেদের জন্য আছে, প্রতিবন্ধী 1% তাদের, তো 1%। তাহলে এই সব না উল্লেখ করে, এবং আমি একটা কথা উনি কিন্তু বারবার বলেছেন যে যেই আপনার তোমার কি বলে ওই যে ওই মুক্তিযোদ্ধাদের যে মানে ফ্যামিলির যে সংরক্ষণ, সেই সংরক্ষণের কিন্তু বেশিরভাগটাই ফাঁকা থাকে, তখন সেটা জেনারেলে কনভার্টেড হয়ে যায়। সুতরাং এই আন্দোলন, আরেকটা কথা দেখো, যে বাংলাদেশ ছোট দেশ, সেখানে হয়তো খবরটা একটু তাড়াতাড়ি যায়, কিন্তু কনসার্টেড ওয়েতে একই সময়ে, যেটা যে কোনো সরকারি এটা বুঝতে পারে,
যখন একই ধরনের আন্দোলন বিভিন্ন জায়গায় একই সময়ে সংগঠিত হচ্ছে, তেমন অবস্থাতে কিন্তু আমাদের দেশে কিন্তু তো যখন আমরা এই যেটা করি- আন্দোলনটা সংগঠিত হয় ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে যে এই 2018 সালে আমরা দেখেছি যে হাসিনা সরকার তারা কিন্তু একটা পদক্ষেপ গ্রহণ করেছিল। যখন এত সমস্যা হচ্ছে, এত আন্দোলন হচ্ছে, তাহলে সেই সংখ্যাটা একটু কমিয়ে আনবার জন্য হাইকোর্টের যা রায় সামনে আসে, সেই হাইকোর্টের রায়ের পর নতুন করে এইরকমভাবে আগুন, এইরকমভাবে আন্দোলন, এইরকমভাবে প্রতিবাদে সামিল হয়েছে ছাত্ররা। তাহলে কেন এখন গিয়ে মনে হচ্ছে যে এই সরকার, অর্থাৎ এই হাসিনা সরকার পড়ে যাওয়ার দরকার রয়েছে? তাহলে এর পেছনে তো খুব স্বাভাবিকভাবে খুব সাধারণ মানুষের মাথাতে তো এটাই আসবে যে তাহলে এর নেপথ্যে একটা কোনো বড় চক্র কাজ করছে। ডেফিনেটলি, সেটা তো আমি বললামই যে মানে বাংলাদেশের অস্তিত্ব বিরোধী যারা আছে তার মধ্যে সবাই বুঝতে পারছেন যে কারা আছেন। এবং দেখো, যারা এই আন্দোলনকারী, আপনি আমাদের সঙ্গে থাকুন তনয়া। এই মুহূর্তে আমাদের একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাতেই হচ্ছে। ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশের একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। আরো একবার জানাবো আপনাদেরকে, ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশের একাধিক জায়গায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। তনয়া, যতই দিন যাচ্ছে, একের পর এক দিন যতই পার হচ্ছে, ততই আমরা দেখছি যে বাংলাদেশের পরিস্থিতি যেন ভয়াবহ হয়ে উঠছে। দেখো, 14টি দল নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয় এবং হাসিনা সরকার যেখানে নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা, এবং সেই বৈঠকের পর কার্যত কারফিউ জারি করা হয়েছে। এবং শুধু কারফিউ নয়, যাতে এই আন্দোলনের আঁচ আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে না পড়ে, পরিস্থিতি আরও জটিল না হয়, আরও একাধিক প্রাণ যাতে না যায়, সেই কারণের জন্যই কিন্তু ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখার কথা জানানো হয়েছে। অশান্তি রুখতে, একেবারে স্পেসিফিক্যালি জানানো হচ্ছে যে অশান্তি রুখতেই বন্ধ ইন্টারনেট পরিষেবা। ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ, এবং সেই ছবিটাই আমরা আলোচনা যখন এগিয়ে নিয়ে যাচ্ছি মধুকল্পিতা, একবার এই বিগ ওয়াল একটু দেখানোর চেষ্টা করি বাংলাদেশের ছবিটা এই মুহূর্তে ঠিক কি রয়েছে বা কোথায় রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি। একেবারে সোশ্যাল সাইটে ভিডিও প্রকাশ এবং সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন একবার সেই ছবি, সেখানে দেখা যাচ্ছে কিভাবে উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি এবং অগ্নিগর্ভ বাংলাদেশ, সেই বাংলাদেশের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ নামানো হয়েছিল। দেখুন কিভাবে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যতই দিন যাচ্ছে ততই যেন ভয়াবহ হয়ে উঠছে এই বাংলাদেশ, আমাদের পড়শি দেশের পরিস্থিতি। দেখুন একবার কিভাবে রণক্ষেত্র চেহারা নিয়েছে, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জুতো, দেখুন পুলিশের লাঠিচার্জ, এবং সেখানে রণক্ষেত্র একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা বোধহয় আমাদের চেনা বাংলাদেশের ছবি তো একেবারেই নয়, তাই তো? একদমই তাই, একেবারে চেনা ছবি এটা নয়, কিন্তু এই ছবিটাও আমরা চিনতেও চাই না যদি সেটা বলতে হয়। শুধুমাত্র রাজপথ নয়, দেখো পড়ুয়াদের যে ওপর হামলা চালানো হয়েছে, পড়ুয়ারা তারা একত্রিত হয়ে তারা যেভাবে আন্দোলনে নেমেছে, একে অপরের হাত ধরে, একেবারে দু হাত ধরে কার্যত এইরকম ভাবেই কিন্তু তারা এগিয়ে আসছে। পুলিশি বাধার সম্মুখীন তারা হচ্ছেন, কিন্তু সেই বাধা পেরিয়েও কিন্তু তারা অতিক্রম করে এগিয়ে যাওয়ার কথা বলছেন। কিন্তু একটাই কথা তাদের মধ্যে থেকে বলা হচ্ছে যে সংরক্ষণ নয়, সরকারি চাকরিতে তারা সংরক্ষণ চাইছেন না, তারা কেবলমাত্র চাইছেন যে মেধার ভিত্তিতেই সেই জায়গায় সরকারি চাকরি দেওয়া হোক। আর তারই প্রতিবাদে এইরকম ভাবে আগুন জ্বলতে শুরু করে দিয়েছে। যদিও যেমনটা মনে করা হচ্ছে, দেখো আওয়ামী লীগের অফিসে পর্যন্ত, অর্থাৎ কার্যালয় পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। যেমনটা শুরুতেই আমি বলছিলাম যে কোথাও গিয়ে মনে হচ্ছে যেন কোনো বিদেশি শক্তি এখানে কাজ করছে। শুধুমাত্র যে ছাত্র আন্দোলনের মধ্যে রয়েছে তা নয়, তুলে ধরার চেষ্টা করছে কিভাবে পরিস্থিতি ভয়াবহ হয়েছে যত দিন যাচ্ছে, মানে প্রত্যেকটা মুহূর্তে যেন এই বাংলাদেশের ছবিটা একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা দেশ, একটা স্থায়ী সরকার, সেই সরকারকে কি ফেলে দেওয়ার কোনোভাবে চেষ্টা চালানো হচ্ছে এখানে তনয়া? কেননা যেভাবে আমরা দিনের পর দিন পরিস্থিতি খারাপ হতে দেখছি, যেভাবে কার্যত উত্তপ্ত হতে দেখছি, রাস্তায় আগুন জ্বলছে, একেবারে পথে নেমে পড়েছেন, যত দিন যাচ্ছে ততই অগ্নিগর্ভ হয়ে উঠছে পরিস্থিতি। কোনোভাবে এই পরিস্থিতি কিন্তু ঠান্ডা হওয়ার নয়। এবং আরো পাশাপাশি আরো একটি আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো, আরো একটি গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ থেকে যখন আমাদের সামনে উঠে আসছে। অশান্ত বাংলাদেশ বাতিল মৈত্রী এক্সপ্রেস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট। অশান্ত বাংলাদেশ বাতিল করা হয়েছে মৈত্রী এক্সপ্রেস, এছাড়াও বাতিল কলকাতা খুলনা আপ ডাউন বন্ধন এক্সপ্রেস, বাংলাদেশের স্তব্ধ রেল পরিষেবা। এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, অশান্ত বাংলাদেশ বাতিল মৈত্রী এক্সপ্রেস, এছাড়াও বাতিল করা হয়েছে কলকাতা খুলনা আপ ডাউন বন্ধন এক্সপ্রেস, বাংলাদেশে স্তব্ধ রয়েছে রেল পরিষেবা। আমি আবারও চলে যাবো আলোচনায়। আমাদের সঙ্গে আজিজুল বাবু রয়েছেন। আজিজুল বাবু, দেখতেই পাচ্ছেন যে ছবিগুলো আমরা একের পর এক তুলে ধরছি, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কার্যত বাংলাদেশের একটা ধুন্ধুমার পরিস্থিতি। তো কি মানে এত বড় একটা আন্দোলন সংগঠিত হচ্ছে, বলা যেতেই পারে যে একটা স্থায়ী সরকার, সেই স্থায়ী সরকারকে হয়তো ফেলে দেওয়ার একটা চক্রান্ত করা হচ্ছে। তো সেক্ষেত্রে কি কোনো বিদেশি শক্তি, যেটা বারবার উঠে আসছে, বিদেশি শক্তির কি হাতের মধ্যে রয়েছে, কি মনে হয়? বিষয়টা ঢুকবো তার আগে বলি, এই হাত না দায়, এই দুটো জিনিসকে, এই দুটো শব্দকে মাথায় রেখে যদি আমরা এগোতে চাই, মানে হাত তো অবশ্যই আছে কিনা বিচার্য বিষয়, সেই সঙ্গে সঙ্গে দায় আছে কিনা কারণ, এবং সেটা
আসার আগে আমি বলবো আমরা যে রাষ্ট্র নিয়ে কথা বলছি সেই রাষ্ট্রের নাম বাংলাদেশ, একদম এবং যে বাংলাদেশ তৈরির পিছনে ছাত্র আন্দোলনের একটা বিরাট ভূমিকা, বিশেষ করে পাকিস্তান সরকারের যে হঠকারিতা এবং স্বৈরাচারী মানসিকতা, তার বিরুদ্ধে বাংলাদেশে 1952 যে ভাষা আন্দোলন, সেখান থেকেই বাংলাদেশ রাষ্ট্র গঠনের একটা যে প্রক্রিয়া, আমরা এইভাবে যদি বলি তাহলে একটু শুরু হয়েছে। এবং ছাত্র আন্দোলন যখনই বাংলাদেশ একটা সংকটের মধ্যে দিয়ে গেছে, তখনই ছাত্ররাই পথ দেখিয়েছে বাংলাদেশ কোন পথে যাবে। এবং সত্যি কথা বলতে কি, আজকে যখন ছাত্ররা বাংলাদেশের রাজপথে নেমে একটা অগ্নিগর্ভ একটা পরিস্থিতি তৈরি করেছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে, কিন্তু এই ছাত্র আন্দোলনের একটা বিশেষ দিককে আমি তুলে ধরার চেষ্টা করি। সেটা হচ্ছে এই ছাত্র আন্দোলনকে এইভাবে যদি দেখি যে একটা হোয়াইট টেরর রেড টেররের পরিস্থিতি। কেন? এই ছাত্র আন্দোলন এবং ছাত্র প্রতি আন্দোলন হচ্ছে এখানে। আমি যেটুকু খবর পেয়েছি সেটা হচ্ছে যে সেখানে ছাত্ররা ছাত্রদের দ্বারা পীড়িত হচ্ছে। কারা? ছাত্রলীগের দ্বারা। একদম। সুতরাং এটাকে শুধু ছাত্র আন্দোলন বলবো না, ছাত্রদের দ্বারাও কিন্তু অত্যাচারী, বিশেষ করে পারসিকিউটেড হচ্ছে আন্দোলনকারীরা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দায় কার? আজকে ছাত্ররা পথে নেমেছে। আমরা হয়তো পলিটিক্যালি কারেক্ট না হয়ে বলতে পারি যে নিশ্চয়ই পিছনে জেহাদিরা রয়েছে, এর পিছনে মৌলবাদী শক্তি রয়েছে, থাকতেই পারে, বাংলাদেশের যে রাষ্ট্রচরিত্র থাকতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যারা আগামী দিনের ভবিষ্যৎ, দেশকে যারা নেতৃত্ব দেবে, জামাতে এবং বিএনপি তারাও কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং এখানেই তো বলা হচ্ছে তাহলে রাজনীতি ঢুকে গিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, তারা আন্দোলন করছে। তারা একটা বিশেষ করে বাংলাদেশের ছাত্ররা দেশপ্রেমী হয়, এই রকমের ইতিহাস তো রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এরা দেশবিরোধী রাজাকার বাহিনী বা জেহাদি, তাদের কথা শুনে তারা হাতের তার ওই কাঠের পুতুলের মতো তারা করছে। আমরা যেমন বলি না পুতুল খেলা,